আসসালামু আলাইকুম। আজকে আমরা গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স স্কেলের সেকেন্ড পোর্শন যেটা হচ্ছে ডাইভারজেন্স নিয়ে আলোচনা করব। তো ডাইভারজেন্স নিয়ে জানার আগে আমাদেরকে আসলে ভেক্টর ফিল্ড বা ভেক্টর ক্ষেত্র নিয়ে জানতে হবে। ভেক্টর ক্ষেত্র হচ্ছে এমন একটা ক্ষেত্র অথবা এমন একটা জায়গা যে জায়গার প্রত্যেকটা বিন্দুকে আমরা একটা ভেক্টর দিয়ে ডিনোট করতে পারি অথবা ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারি। যেমন আমরা ধরে নিচ্ছি একটা জায়গার একটা অংশ এটা, এই জায়গাটা বা এই ক্ষেত্রটাকে আমরা ভেক্টর ক্ষেত্র বলতেছি, কারণ এই ক্ষেত্রের কিছু বিন্দুকে বা প্রত্যেকটা বিন্দুকে আমি একটা ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারি। এখন একটা ক্ষেত্রের ভিতরে অসংখ্য বিন্দু রয়েছে, আমরা কিছু বিন্দু বিবেচনা করে সেই বিন্দুগুলোতে কেমন ভেক্টর আচরণ করবে সেটা জানতে পারি। তো ভেক্টরের ভিতরে তো বল আছে, বেগ আছে, ত্বরণ আছে, তড়িৎ প্রাবল্য রয়েছে, ইত্যাদি রয়েছে। তো ধরে নিলাম এটা বেগের একটা ক্ষেত্র। এই ক্ষেত্র থেকে আমি বুঝতে পারতেছি যে যদি একটা কণাকে আমি এই বিন্দুতে রাখি তাহলে কণাটাই এই দিক বরাবর বেগ অনুভব করবে এবং কণাটির বেগের একটা মান রয়েছে, যে মানটাকে আমরা এইখানের ভেক্টরের যে দৈর্ঘ্য অর্থাৎ এই রেখাটার যে দৈর্ঘ্য সেটা দিয়ে প্রকাশ করেছি। ওই কণাটি যদি আবার এইখানে চলে আসে তাহলে এইখানে কণাটি এই দিক বরাবর বেগ অনুভব করবে এবং এই বেগের দৈর্ঘ্যটা যেহেতু কম দিয়েছি এটা থেকে, তার মানে এখানে বেগের মানটা একটু কম হবে। তো এইটাই হচ্ছে ভেক্টর ক্ষেত্র। আমরা আসলে ভেক্টর ক্ষেত্র বা জেনারেলাইজ করে বলি ভেক্টর ক্ষেত্র। এই ক্ষেত্রের ভিতরে বল, বেগ ইত্যাদি থাকতেই পারে। তো আমরা কিছু উদাহরণ দেখার চেষ্টা করি যেরকম রিয়েল লাইফে কেমন থাকতে পারে, যদিও এটা একটা ভেগ আইডিয়া ভেক্টর ক্ষেত্র সম্বন্ধে, তারপরে একটু দেখার চেষ্টা করি। ধরে নিলাম এটা একটা নদীর একটা বহমান অংশ। এই জায়গায় নদীর স্রোত এই দিক বরাবর বহমান হচ্ছে, তাহলে আমি এই জায়গাটার একটা ভেক্টর ক্ষেত্র নিয়ে আসতে চাচ্ছি। তো কেমন হতে পারে দেখি। ধরলাম এই জায়গার যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটা আমি এখানে আঁকাচ্ছি ভেক্টর ক্ষেত্রের মাধ্যমে। তাহলে এই ক্ষেত্রের বিভিন্ন পয়েন্ট হতে পারে, যেটা আমরা অলরেডি বলেছি। এই পয়েন্টের ভিতরে চিন্তা করে দেখো, এখানে একটা বিন্দু, এই বিন্দুটা এই দিক বরাবর বেগ অনুভব করছে, আবার এখানে একটা বিন্দু এই দিক বরাবর বেগ অনুভব করছে, তাহলে কিছুটা এরকম হবে। আবার মহাকর্ষ বল, যদি এটা পৃথিবী হয় তাহলে পৃথিবীর চারিদিক থেকে পৃথিবীর দিকে মহাকর্ষ বল ক্রিয়েটেড হয়। তাহলে পৃথিবীর কাছে কোনো বিন্দু মহাকর্ষ বল যত বেশি হবে, পৃথিবীর দূরের মহাকর্ষ বল কম হবে, কারণ মহাকর্ষ বল হচ্ছে তোমার দূরত্বের ব্যস্তানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমি যদি এখানে একটা ক্ষেত্র নিই, এই ক্ষেত্রের মহাকর্ষ বলের ক্ষেত্রটা আসলে কিভাবে হবে এটা প্রকাশ করতে যাচ্ছি। তাহলে এই চারিদিকে যে বিন্দুগুলো, সেই বিন্দুগুলোর মহাকর্ষ বল একটু বেশি হবে এই দিক বরাবর, এবং দিকটা হচ্ছে পৃথিবীর দিক বরাবর। যত দূরবর্তী বিন্দুতে যাব তত মহাকর্ষ বলের মান কমে যাবে, তাহলে ছোট লেন্থ দিয়ে প্রকাশ করব এবং দিক একই থাকতেছে। এবং আমাদের চারিদিকে আরেকটা উদাহরণ আছে, যেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণটা আমরা আসলে ধরে নিই সব জায়গায় সমান, যেটা হচ্ছে 9.8, এবং অভিকর্ষ ত্বরণের দিকটা হচ্ছে পৃথিবীর দিকে। তাহলে ধরো আমার এই জায়গারই একটা ভেক্টর ক্ষেত্র নিতে চাচ্ছি, তাহলে এই জায়গার ভিতরে বিভিন্ন পয়েন্ট আমি নিতে পারি, এখানে অল্প কিছু পয়েন্ট নিচ্ছি। তাহলে এই পয়েন্টের অভিকর্ষ ত্বরণ নিচ বরাবর, যেটা পৃথিবীর দিক বরাবর, এবং এটা 9.8, এখানেও 9.8, এখানেও 9.8। তো খেয়াল করে দেখো, এখানে সবগুলো ভেক্টরকে আমি সেম লেন্থ দিয়ে প্রকাশ করেছি, এবং এটা বোঝাচ্ছে যে সব জায়গায় আর কি অভিকর্ষ ত্বরণের মানটা সমান। তো এটা হচ্ছে মোটামুটি ভেক্টর ক্ষেত্রের একটা ওভারঅল আইডিয়া, যেখান থেকে আমরা বুঝতে পারি একটা ক্ষেত্র বা একটা জায়গা, যে জায়গার প্রত্যেকটা বিন্দুকে আমরা একটা ভেক্টর দিয়ে প্রকাশ করব। অর্থাৎ ওই জায়গায় যদি আমি একটা কণা রাখি তাহলে ওই কণাটি কেমন বল বা কেমন বেগ, যদি জেনারেলাইজ করে বলি, কেমন ভেক্টর অনুভব করবে, ভেক্টরের মানটা এবং দিকটা ওই পয়েন্টে নির্দেশ করে। তো খেয়াল করে দেখো, এখানে একটা জিনিস ইন্টারেস্টিং রয়েছে, যেটা হচ্ছে আমরা রিয়েল লাইফ ইভেন্টকে ম্যাথমেটিক্যাল মডেলের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করতেছি। অর্থাৎ এখানে ম্যাথ একটা টুল হিসেবে কাজ করতেছে বা একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে কাজ করতেছে আমাদের রিয়েল লাইফ ইভেন্টের সাথে আমাদেরকে কানেক্ট করে দেওয়ার জন্য। যেমন আমি তোমাদের সাথে কথা বলছি,
বাংলা ভাষার মাধ্যমে, সেরকম এইখানে ম্যাথ বা সব জায়গায় ম্যাথ হচ্ছে আমাদেরকে ইউনিভার্সের সাথে কানেক্ট করার জন্য একটা ল্যাঙ্গুয়েজ। তাহলে এখন যেহেতু আমরা ভেক্টর ক্ষেত্র নিয়ে একটু আইডিয়া ডেভেলপ করে ফেলেছি, এখন আমরা নেক্সট স্টেপে যাব। দেখো এখানে আমি একটা ভেক্টর ক্ষেত্র আঁকিয়েছি, যেই ক্ষেত্রের ভিতরে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় ভেক্টরগুলো মনে হচ্ছে ওখানে চলে যাচ্ছে বা ওখানে ঢুকে যাচ্ছে, আবার দেখো কিছু কিছু জায়গা থেকে মনে হচ্ছে ভেক্টরগুলো তৈরি হচ্ছে। তো এই যে একটা ভেক্টর ক্ষেত্র, এই ভেক্টর ক্ষেত্রের একটা ইকুয়েশন থাকবে, ইকুয়েশনটা হচ্ছে বা আমি বলতে পারি যে একটা ফাংশন থাকবে। এখন এই ভেক্টর ক্ষেত্রটা দ্বিমাত্রিক হতে পারে বা 2 ডিমেনশনাল হতে পারে, ভেক্টর ক্ষেত্রটা হতে পারে ত্রিমাত্রিক বা 3 ডাইমেনশনাল, অথবা ভেক্টর ক্ষেত্রটা হতে পারে হায়ার ডিমেনশনাল, যেটা আমাদের এখন কনসিডারেশনের দরকার নেই। আমরা এখন আপাতত 2 ডিমেনশনাল ভেক্টর ক্ষেত্র নিয়ে আলোচনা করব। এই ভেক্টর ক্ষেত্র নিয়ে যখন আমরা আলোচনা করছি, আমরা এখানে বলে নিয়েছি যে ভেক্টর ক্ষেত্রের ভিতরে বিভিন্ন পয়েন্ট আছে, এবং আমরা আরও একটা কথা বলেছি যে আমরা প্র্যাকটিক্যাল ইভেন্টকে ম্যাথমেটিক্যাল মডেলের মাধ্যমে প্রকাশ করছি। অর্থাৎ এই যে প্র্যাকটিক্যাল একটা ইভেন্ট, যদি এটা আমরা একটু আগে গ্র্যাভিটেশনাল ফোর্স অথবা হচ্ছে অভিকর্ষ ত্বরণের ভেক্টর ক্ষেত্র নিয়ে আলোচনা করেছি, এরকমই এইটা চিন্তা করো একটা প্রাকৃতিক ক্ষেত্র যেটাকে আমরা ম্যাথমেটিক্যাল মডেলে প্রকাশ করব। অর্থাৎ এই ভেক্টরের একটা সমীকরণ থাকবে, এবং আমরা যেহেতু পয়েন্ট নিয়ে আলোচনা করছি, তাহলে এই ক্ষেত্রটা কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম বা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ এটা ধরো এক্স অ্যাক্সিস বা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে 0 0 পয়েন্ট, এবং এভাবে এর রেসপেক্টে এই ক্ষেত্রের ভিতরে যে পয়েন্টগুলো থাকে সেই পয়েন্টগুলো সেভাবে থাকবে। এই ভেক্টর ক্ষেত্রের ভিতরে আমি দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গা থেকে কিছু কিছু পয়েন্ট নিচ্ছি, অর্থাৎ এক্স ওয়াইয়ের স্থানাঙ্কের কিছু পয়েন্ট নিচ্ছি, যেখান থেকে আমি দেখতে পাচ্ছি যে ভেক্টরগুলো মনে হচ্ছে তৈরি হচ্ছে, এবং কিছু কিছু পয়েন্টে ভেক্টরগুলো মনে হচ্ছে ডুবে যাচ্ছে। তো যেসব পয়েন্ট নিলে আমার মনে হবে যে ওখান থেকে ভেক্টরগুলো তৈরি হচ্ছে, সেসব পয়েন্টকে আমরা বলবো হচ্ছে সোর্স। এবং ধরো কিছু কিছু পয়েন্ট যদি নিই, ওখানে মনে হয় যে ভেক্টরগুলো ডুবে যাচ্ছে বা চলে যাচ্ছে ওই পয়েন্টের ভিতরে, তাহলে ওইসব পয়েন্টকে আমরা বলতে পারি সিঙ্ক। আবার ধরো কোনো কোনো পয়েন্ট যদি নিই, ওখান থেকে দেখতে পাচ্ছি যে ধরো এরকম যদি দেখা যায় যে যত ভেক্টর প্রবেশ করছে বা যত মানের ভেক্টর প্রবেশ করছে, তার থেকে বেশি মানের ভেক্টর বের হচ্ছে বা তার থেকে বেশি ভেক্টর বের হচ্ছে। যেরকম এখানে বোঝার সুবিধার্থে বলি, যেখানে দেখো 2টা ভেক্টর মনে হচ্ছে প্রবেশ করছে কিন্তু 3টা ভেক্টর বের হচ্ছে, তাহলে এটাও সোর্সের মতোই কাজ করছে। তো আমি ভেক্টর ক্ষেত্রের ভিতরে কিছু কিছু পয়েন্ট নিব, সেই পয়েন্টগুলোকে আমি জানতে চাই সেই পয়েন্টগুলো সোর্স হিসেবে কাজ করবে নাকি পয়েন্টগুলো সিঙ্ক হিসেবে কাজ করছে। তো এই আমি যেই জিনিসটার মাধ্যমে এটা জানতে পারবো, সেই জিনিসটা বা সেই টুলটা হচ্ছে ডাইভারজেন্স। অর্থাৎ ডাইভারজেন্স হচ্ছে এমন একটা যন্ত্র, যে যন্ত্রটার ভিতরে আমি এখানে এই ক্ষেত্রের বিভিন্ন পয়েন্ট দিয়ে দিব। যেরকম ধরলাম এটা 1 3 পয়েন্ট, তাহলে এখানে এক্স ওয়াইয়ের জায়গায় এক্সের জায়গায় 1, ওয়াইয়ের জায়গায় হচ্ছে 3। তাহলে এই টুলটা আমাকে একটা নাম্বার দিবে, যে নাম্বারটার মাধ্যমে আমি বুঝতে পারবো যে ওই পয়েন্টটা সোর্স হিসেবে কাজ করছে নাকি সিঙ্ক হিসেবে কাজ করছে। তো ডাইভারজেন্সকে আমি সংক্ষেপে ডিভ লিখতে পারি, এবং ডিভ লিখে এই যে ভেক্টর ক্ষেত্রটা, আমি ভেক্টর ক্ষেত্রটার উপরে ডাইভারজেন্স করব অথবা ডাইভারজেন্স অপারেশনটা করব। এই ডাইভারজেন্সের ভ্যালুটা যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে এটা হচ্ছে সোর্স হিসেবে কাজ করবে। ডাইভারজেন্সের ভ্যালুটা যদি নেগেটিভ নাম্বার হয় বা লেস দেন 0 হয়, তাহলে আমরা ওটাকে সিঙ্ক হিসেবে কাউন্ট করব। আর ডাইভারজেন্সের ভ্যালুটা যদি 0 হয়, তাহলে আমরা ওটাকে সোর্সও বলতে পারবো না, সিঙ্কও বলতে পারবো না। যেরকম এই ক্ষেত্রটার ভিতরে আমি যদি এই পয়েন্টটা বিবেচনা করি, দেখো এখান থেকে যতগুলো ভেক্টর বা যত মানের ভেক্টর ঢুকছে মনে হচ্ছে, ঠিক তত মানের ভেক্টরই বের হচ্ছে। তাহলে এই পয়েন্টটাকে আমরা সোর্সও বলতে পারবো না, সিঙ্কও বলতে পারবো না। তাহলে এই পয়েন্টটা যদি ডাইভারজেন্স করি, এখানে আমরা 0 পাবো। তো এখন মোটামুটি ডাইভারজেন্স নিয়ে আমি বিশ্বাস করি একটু আইডিয়া হয়েছে। এখন আমরা দেখবো যে ডাইভারজেন্স আমরা কিভাবে করব। তাহলে আমরা এখন দেখতে চাচ্ছি যে ডাইভারজেন্স আমরা কিভাবে করব। একটা ভেক্টর ফিল্ডে ডাইভারজেন্স করতে হলে আমাদের ন্যাবলা দরকার হবে। তো ন্যাবলা সম্বন্ধে তোমরা প্রিভিয়াস ক্লাসে দেখে এসেছো ন্যাবলা কি। তো আমরা ন্যাবলার সাথে আমাদের যে ভেক্টর ক্ষেত্র, ওই ভেক্টর ক্ষেত্রের ডট গুণন করব।
তাহলে এই ডট গুণনের মাধ্যমে আমরা জানি যে একটা স্কেলার ভ্যালু পাবো। ওই স্কেলার ভ্যালু থেকে আমরা বলতে পারবো যে ওই পয়েন্টটা সোর্স এবং সিঙ্ক কতটুকু। যদি বেশি মান হয় তাহলে বেশি, যদি বেশি ভালো পজিটিভ মান হয় তাহলে ওটা ভালো সোর্স, অথবা যদি কম পজিটিভ মান হয় তাহলে কম ভালো সোর্স। একইভাবে নেগেটিভ নাম্বার হলে নেগেটিভ নাম্বারের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। তাহলে ধরে নিলাম হচ্ছে একটা ভেক্টর ক্ষেত্র আমাদেরকে দেওয়া আছে। এই ভেক্টর ক্ষেত্রটা হচ্ছে দ্বিমাত্রিক বা 2 ডিমেনশনাল, এরকম একটা ভেক্টর ক্ষেত্র। এই ভেক্টর ক্ষেত্রের আমি ডাইভারজেন্স বের করতে চাচ্ছি। তাহলে এই ভেক্টর ক্ষেত্রকে আমি ন্যাবলার সাথে ডট গুণন করব। তাহলে আসতেছে তো আমরা জানি যে ডট গুণনের মাধ্যমে যে একক ভেক্টরটা রয়েছে শুধু সেই একক ভেক্টর আলাদের সাথে মাল্টিপ্লিকেশন বা গুণ হবে। যেরকম আমি ddx i হ্যাটকে যদি আমি 2x² i এর সাথে গুণ করি তাহলে আমি একটা ভ্যালু পাবো, কিন্তু ddx i হ্যাটকে যদি আমি y j হ্যাটের সাথে মাল্টিপ্লাই করি তাহলে একটা 0 আসবে, যেটা হচ্ছে ডট গুণনের একটা ভার্চিউ। তো আমরা যদি এই ডট গুণনটা করি তাহলে আমরা যে রেজাল্টটা পাচ্ছি সেটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে এই ভেক্টর ফিল্ডটা যেটা আমাদেরকে দেওয়া ছিল সেইটার ডাইভারজেন্স। এখন এই ডাইভারজেন্স থেকে আমরা এটাই বুঝবো, যেরকম এক্স ওয়াইয়ের বিভিন্ন পয়েন্ট দিয়ে দিব, ওই পয়েন্টটার কি সোর্স হিসেবে কাজ করছে নাকি সিঙ্ক হিসেবে কাজ করছে। যেমন আমি যদি এখানে এক্সের জায়গায় 1 বিন্দুটা দিই তাহলে মানটা কি আসতেছে দেখো, এক্সের জায়গায় 1 বসিয়ে তাহলে 4 × 1 + 1 যেটা হচ্ছে 5। তাহলে 1 0 বিন্দু অর্থাৎ এক্স এর ভ্যালু যেখানে 1, আমরা ওয়াই ভ্যালু নিচ্ছি না আপাতত, এক্স এর ভ্যালু যেখানে 1, ওয়াইয়ের ভ্যালু যেটাই হতে পারে, ডাজেন্ট ম্যাটার। তো সেখানে হচ্ছে আমার একটা পজিটিভ ভ্যালু পেয়েছি। তাহলে x = 1, আমরা এক্স অ্যাক্সিসে 1 বিন্দুটাকে আমরা সোর্স হিসেবে কাউন্ট করতে পারি। আবার চিন্তা করো এখানে যদি আমি -1টা দিই তাহলে ভ্যালুটা আসতেছে 4 × -1 + 1, সো -3। তাহলে দেখো এক্স এর ভ্যালু বা এক্স কোয়ার্ড মানে এক্স অক্ষের দিকে যদি আমি 3 ঘর আগাই, নেগেটিভ দিকে যদি আমি 3 ঘর আগাই তাহলে ওই 3 ঘরে আমি দেখতে পাবো যে ওই পয়েন্টটা সিঙ্ক হিসেবে কাজ করছে বা ওইখানে ভেক্টরগুলো প্রবেশ করছে। এখন এক একটা ভেক্টর ক্ষেত্রের এক এক রকম ইকুয়েশন থাকবে। যেরকম আমি এখানে যে ভেক্টর ক্ষেত্রটা আঁকিয়েছি সেই ভেক্টর ক্ষেত্রটা এক রকম ইকুয়েশন আছে। চিন্তা করে দেখো না, আগে আমরা যে গ্র্যাভিটেশনাল ফিল্ড অথবা একটা নদীর যে বেগের বিভিন্ন কণার বেগের একটা ফিল্ড আঁকিয়েছি, এগুলো এক একটা ফিল্ডের এক এক রকম এরকম একটা আলাদা ইকুয়েশন থাকবে। তো ওই ইকুয়েশনের ভিত্তিতে আমরা যদি ডাইভারজেন্স করি তাহলে ডাইভারজেন্সের মাধ্যমে আমি জানতে পারবো যে আমি যেই পয়েন্টটা কনসিডার করছি বা যেই পয়েন্টটা নিচ্ছি ওই পয়েন্টটা সোর্স নাকি সিঙ্ক, এবং ওইটাই আমাদেরকে ডাইভারজেন্স বলে দেয়। তাহলে আমরা এখন চিন্তা করি যে একটা স্পেস বা একটা জায়গার ভিতরে দুটো চার্জ রয়েছে, একটা পজিটিভ চার্জ, একটা হচ্ছে নেগেটিভ চার্জ। তো আমরা জানি যে পজিটিভ চার্জ থেকে ইলেকট্রিক রেখা বা বৈদ্যুতিক রেখাগুলো বাইরে বের হয় এবং এই রেখাগুলো নেগেটিভ চার্জে এসে ঢুকে যায়। তাহলে আমরা যদি এই যে চারিদিকে একটা ক্ষেত্র নিই, যে ক্ষেত্রটাকে আমরা ভেক্টর ক্ষেত্র হিসেবে ডিনোট করব অবশ্যই, কারণ এই ক্ষেত্রটা যদি তড়িৎ প্রাবল্যের ক্ষেত্র হয় তাহলে দেখো আমরা পজিটিভ চার্জটা যেখানে রয়েছে সেখানে ডাইভারজেন্স যদি নিতে চাই তাহলে আমরা এই পয়েন্টের ডাইভারজেন্স একটা পজিটিভ নাম্বার পাবো। কারণ কি, এই পয়েন্টটা থেকে তড়িৎ বলরেখাগুলো বের হচ্ছে বা তৈরি হচ্ছে। আবার আমরা যদি যেখানে নেগেটিভ আধানটা রয়েছে সেখানে আমরা ডাইভারজেন্স বের করি তাহলে আমরা একটা নেগেটিভ নাম্বার পাবো। অর্থাৎ নেগেটিভ আধানটা যেই পয়েন্টে রয়েছে সেই পয়েন্টটা সিঙ্ক হিসেবে কাজ করছে, কারণ ওখানে তড়িৎ বলরেখাগুলো ঢুকছে এরকম মনে হচ্ছে। কিন্তু এদের মাঝামাঝি এরকম একটা জায়গায় যদি আমি ডাইভারজেন্স নিই তাহলে এখানে ডাইভারজেন্সটা 0 পাবো। এর কারণটা হচ্ছে এই বলরেখাগুলো যেহেতু এইখানে যে শেষ হচ্ছে, তো এই মধ্যখানের স্পেসে যতগুলো বলরেখা আসতেছে ঠিক ততগুলো বলরেখায় বের হচ্ছে। তো এটা ওয়ান অফ দ্য এক্সাম্পলস। তো এখান থেকে একটা কোয়েশ্চেন অ্যারাইজ হয়, যেটা হচ্ছে ডাইভারজেন্স আমাদের কোথায় দরকার হয়। ডাইভারজেন্সের কিছু ইউজেস রয়েছে, তার ভিতরে ওয়ান অফ দ্য বিগেস্ট ইউজেস ইজ দ্যাট ম্যাক্সওয়েলের ইকুয়েশন। যারা ভবিষ্যতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বে তাদের ম্যাক্সওয়েলের ইকুয়েশন সম্বন্ধে, অর্থাৎ ম্যাক্সওয়েলের ইকুয়েশনে কোলাইড করা লাগবে। তো ম্যাক্সওয়েলের ইকুয়েশনটা পুরোপুরি ডাইভারজেন্স এবং কার্লের উপরে বেস করে করা হয়েছে।
এবং ম্যাক্সওয়েলের ইকুয়েশন থেকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সম্বন্ধে আইডিয়া পাই। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আমরা জানি আলো একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, অর্থাৎ এর সাথে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের একটা সম্পর্ক রয়েছে। আবার আমাদের ইন্টারনেট কানেকশন অথবা কলিং যে ওয়েভ দিয়ে ট্রান্সফার হয় ওটাও ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সম্বন্ধে জানার ক্ষেত্রে আমাদের ম্যাক্সওয়েলের ইকুয়েশনগুলো অনেক বেশি সাহায্য করেছেন। এবং ম্যাক্সওয়েলের ইকুয়েশন যেরকম আমি অলরেডি বললাম পুরোপুরি ডাইভারজেন্স এবং কার্লের উপর নির্ভর করে করা হয়েছে। এরপরে আরেকটা ইকুয়েশন রয়েছে যেটা হচ্ছে যারা নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কাজ করে তাদের দরকার হয়, যেটা হচ্ছে পসন্স ইকুয়েশন। পসন্স ইকুয়েশন হচ্ছে হিট ফ্লোর ইকুয়েশন, অর্থাৎ তাপ প্রবাহর ইকুয়েশন। ওখান থেকে তাপ হচ্ছে মাঝখান থেকে চারিদিকে প্রবাহিত হয়, তাহলে আমরা ওটাকে ভেক্টর ক্ষেত্রের মাধ্যমে ও ডাইভারজেন্স বের করে আমরা জানতে পারবো যে কোনখানের তাপ কিভাবে প্রবাহিত হচ্ছে। তো এই হচ্ছে সাম অফ দ্য এক্সাম্পলস অফ ডাইভারজেন্স যেখানে আমরা এই ডাইভারজেন্স ইউজ করতে পারি। নেক্সটে তোমরা হচ্ছে কার্ল সম্বন্ধে জানবে।